হাই ভিউয়ার্স, আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 2022 সালের অষ্টম শ্রেণীর গণিত প্রশ্ন বিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের উপর যে মডেল কোশ্চেন পেপার 2 রয়েছে, অর্থাৎ নবাব বাহাদুর ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের যে অঙ্কের প্রশ্নপত্র রয়েছে তার সমাধান নিয়ে। এখানে দেখো, একের দাগের 1 নম্বরে বলা হয়েছে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্ন বলা হয়েছে দুটি আলাদা মূলদ সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা আছে অপশন এ নির্দিষ্ট, অপশন বি শূন্য, অপশন সি অসংখ্য এবং ডি একটি। মনে রাখবে যে ধরে নাও 1/2 এটা একটা মূলদ সংখ্যা এবং ধরে নাও 5/6 এটাও একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, এই মূলদ সংখ্যা দুটোর মধ্যে মনে রাখবে অসংখ্য মূলদ সংখ্যা থাকে যা গুণে শেষ করা যাবে না। অসংখ্য মূলদ সংখ্যা থাকে, যে কোনো দুটো আলাদা মূলদ সংখ্যার মধ্যে অনেক মূলদ সংখ্যা থাকে যার সংখ্যা গুণে শেষ করা যাবে না। তার জন্য আমরা বলতে পারবো যে দুটি আলাদা মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা আছে। এটা অপশন সি সঠিক অ্যান্সার। এবারে আমরা দেখবো একের দাগে 2 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো, 2 নম্বর অঙ্কে বলছে এক্স কে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। তো দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশের যে সূত্রটি রয়েছে সেটা হচ্ছে এবি। ঠিক আছে, দুটি রাশিকে বর্গের অন্তররূপে প্রকাশের সূত্রটি হচ্ছে এবির সূত্র। এবির সূত্রে বলা হয়েছে সূত্রটা হবে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটা হচ্ছে এবির সূত্র। আর এখানে দেখো দুটো রাশির বর্গের অন্তররূপে প্রকাশ হয়ে গেছে। ঠিক আছে, আমরা এই এক্স কে এবি আকারে প্রথমে নিয়ে যাব, এই এবির মতো। তো এক্স কে এবি আকারে তৈরি করতে গেলে আমরা কি করতে পারি, এক্স এর সাথে আমরা 1 গুণ করে দিতে পারি। এক্স এর সাথে 1 গুণ করলে কিন্তু আবার সেই এক্সই ফিরে আসবে। আর এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, এ আর এটাকে বি ধরে নিতে পারবো। এক্স কে এ আর 1 কে হচ্ছে বি ধরে নিতে পারবো। এটা যদি এবি হয়ে যায় তাহলে এবি সূত্রটা কি আছে, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা এখানে খাটাবো। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এ বলতে এক্স, বি বলতে 1/2 হোল স্কোয়ার মাইনাস তারপরে কি লিখবো যে এক্স মানে এখানে এ মাইনাস বি বলতে মাইনাস বি বলতে 1/2 হোল স্কোয়ার। এটা কিন্তু তাহলে এক্স কে আমরা দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে পারলাম। এখানে আমরা উত্তর লিখে দিতে পারবো যে এক্স কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে পাই দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করে কি পাই, এক্স প্লাস 1/2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1/2 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এক্স কে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করলে কি পাচ্ছি, এক্স প্লাস 1/2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1/2 হোল স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা দেখবো একের দাগের 3 নম্বর অঙ্কটি কি বলছে। এখানে দেখো, একের দাগের 3 নম্বর অঙ্ক বলছে যে কোণ এ ডিবি 25 ডিগ্রি এবং কোণ এ ডিসি 155 ডিগ্রি হলে বিডি ও সি বিন্দু তিনটি কিভাবে অবস্থিত। এখানে প্রথমে এ ডিবি এই কোণটা আমি আঁকাচ্ছি। ধরুন এটা হচ্ছে আমি আঁকালাম কোণ এ ডিবি। ঠিক আছে, এটাকে আমরা বলে দিল যে 25 ডিগ্রি কথার কথা। ঠিক আছে, এবার বলা হয়েছে এ ডিসি, তাহলে এ ডি সিটাকে এদিকে বাড়িয়ে দিলাম, এই কোণটার কথা বলা হলো 155 ডিগ্রি। এবার আমাদের বলা হয়েছে বিডিসি, এই যে বিডিসি বিন্দু তিনটি কিভাবে অবস্থিত। এখানে দেখো, এই যে 155 ডিগ্রি আর এই যে 25 ডিগ্রি, এটাকে যোগ করলে কত হচ্ছে, 155 ডিগ্রি যোগ 25 ডিগ্রি, এটাকে যদি আমরা যোগ করি তাহলে দেখতে পাচ্ছি 180 ডিগ্রি। তার মানে যেহেতু 180 ডিগ্রি বলতে কোনটা, এই যে এখান থেকে সি ডিবি মানে গোটাটা, এই কোণটা পুরো কোণটা হচ্ছে 180 ডিগ্রি। আর আমরা 180 ডিগ্রি কার মান, সরল রেখাংশের মান। একটা সরল রেখার মান হচ্ছে 180 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারবো সি বি এটা একটা সরল রেখা। ঠিক আছে, আর সরল রেখার মধ্যে তিনটা বিন্দু কি সমরেখ। সমরেখ মানে কি, যে যখন তিনটি বিন্দু একই সরল রেখার মধ্যে অবস্থিত হয় বা সরল রেখাংশের মধ্যে অবস্থিত হয় তখন বিন্দু তিনটিকে আমরা সমরেখ বিন্দু বলতে পারি। তাই আমরা এই সি ডি বি বা বিডিসি এই বিন্দু তিনটিকে কি বলতে পারবো, সমরেখ বিন্দু বলতে পারবো। আমি এখানে লিখে দেখাচ্ছি তোমাদের। এখানে দেখো, এই যে কোণ সি ডি বি, কোণ সি ডি বি সমান সমান কি, এই যে কোণ সি ডি বি মানে পুরোটা সমান সমান কি লিখতে পারবো, আমরা পুরোটা লিখতে পারবো হচ্ছে এ, এই যে এ ডি সি সমান সমান এ ডি সি যোগ কি লিখতে পারবো এটুকু, আবার কি এ ডি সি আর একটা কি লিখতে পারবো এ ডি বি। এখানে এ ডি বি দেখো, এ ডি সির মান কত ছিল, এডিসির মান ছিল 155 যোগ হচ্ছে এটার মান ছিল 25, দুটাকে যোগ করে পেলাম 180। ঠিক আছে, অতএব আমরা কি বলতে পারবো, তাই আমরা বলতে পারবো, তাই বলা যায়
সিবি একটি সরল রেখাংশ, ঠিক আছে, আর বি কমা ডি ও সি বিন্দু তিনটি একই সরলরেখাংশের মধ্যে অবস্থিত। একই সরলরেখাংশের উপর অবস্থিত। তাই আমরা কি বলতে পারবো? তাই বি কমা ডি ও সি বিন্দু তিনটি সমরেখ, ঠিক আছে। যেহেতু তারা একই সরল রেখাংশের মধ্যে অবস্থিত, সরল রেখাংশের উপর অবস্থিত, তাই আমরা কিন্তু বলতে পারবো যে বিন্দু তিনটি সমরেখ বিন্দু, ঠিক আছে। এবার দেখবো একের দাগের 4 নাম্বার অঙ্কটি কি বলছে। বলা হচ্ছে এখানে এ বি সি ডি সামান্তরিকের এ বি সি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, তবে এ ডি সি কোণের মান কত এটা আমাদেরকে জানতে হবে। তো এখানে দেখো এটা একটা আমি মোটামুটি সামান্তরিক আঁকাচ্ছি। ধরো এটা সামান্তরিক আঁকালাম এ বি সি ডি, ঠিক আছে। এখানে বলা হয়েছে বি কোণের মান 60 ডিগ্রি, এ বি সি মানে এটা 60 ডিগ্রি। আর তাহলে বলা হয়েছে এ ডি সি এই কোণটার মান কত আমাদেরকে জানতে চাওয়া হলো, যে এই কোণটার মান কত হবে, ঠিক আছে। তাহলে এই কোণটার মান 60 ডিগ্রি, তো এই কোণটার মান কত? আমরা জানি যে সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে বি কোণের বিপরীত কোণ ডি কোণ, আর এই ডি কোণ, তাহলে বি কোণ যত 60 ডিগ্রি, তাহলে ডি কোণও 60 ডিগ্রি হবে, যেহেতু বিপরীত কোণগুলো আমাদেরকে জানাই আছে সমান হবে সামান্তরিকের ক্ষেত্রে। তাই আমরা লিখবো এবিসিডি একটি সিডি সামান্তরিকের কোণ এ বি সি এর বিপরীত কোণ এ ডি সি, ঠিক আছে। এর বলছে এ বি সি এর বিপরীত কোণ এডিসি, এই যে এবিসি এর কোণের বিপরীত কোণ হচ্ছে এডিসি। তাই বলা যায়, কি বলা যায়, কোণ এ বি সি সমান সমান কোণ এ ডি সি সমান সমান 60 ডিগ্রি, ঠিক আছে। যেহেতু বিপরীত কোণ, আমরা জানি সামান্তরিকের কি বিপরীত কোণগুলো সমান, তাই আমরা এবিসি কোণ সমান সমান এডিসি কোণ লিখতে পারি, আর এটার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে উত্তর বেরিয়ে গেল যে এডিসি কোণ সমান সমান কত। এখানে আমরা উত্তর লিখে দিব যে অতএব উত্তর যে কোণ এ ডি সি এর মান 60 ডিগ্রি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা দেখবো 2 এর দাগের অঙ্কগুলো কি বলছে। 2 এর দাগের 1 নাম্বার অঙ্কটি বলছে যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ 20 মিটার এবং 15 মিটার। বাগানটির ভেতরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা থাকলে রাস্তার ক্ষেত্রফল কত? মোটামুটি একটা আমি চিত্র আঁকানোর চেষ্টা করছি। এটা ধরে নাও একটা আয়তাকার বাগান, ঠিক আছে। এই আয়তাকার বাগানটার দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার এবং প্রস্থ হচ্ছে 15 মিটার। আর যদি রাস্তাটা দেওয়া আছে ভেতর দিয়ে, বাগানের ভেতর দিয়ে রাস্তা দেওয়া আছে, রাস্তাটা হচ্ছে 2 মিটার করে চওড়া, মোটামুটি ধরে নাও 2 মিটার করে চওড়া। এই রাস্তাটা কয় মিটার করে চওড়া? এইটুকু হচ্ছে 2 মিটার করে চওড়া। এগুলো হচ্ছে 2 মিটার করে রাস্তাটা হচ্ছে বাগানের চারিধারে চওড়া। আমাদের এবার জানতে চাওয়া হলো যে এই রাস্তার ক্ষেত্রফলটা কত, ঠিক আছে। এবার প্রথমে আমরা কি করব, দেখো প্রথমে আমরা করব কি এই পুরো বাগানটার ক্ষেত্রফল তৈরি করব, ঠিক আছে। পুরো বাগানটা, রাস্তা সহ বাগানটার ক্ষেত্রফল। তারপর আমরা কি করব, রাস্তা বাদে, এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা বাদে বাগানটার ক্ষেত্রফল তৈরি করব, এই মাঝখানের টুকু। তারপরে কি করব, যে পুরো বাগানটার ক্ষেত্রফল তৈরি করব, তার থেকে এইটুকুর যদি ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমার রাস্তার ক্ষেত্রফলটা পড়ে থাকবে, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তো কিভাবে করছি দেখো, এখানে লিখবো আয়তাকার বাগানের দৈর্ঘ্য সমান সমান 20 মিটার এবং প্রস্থ সমান সমান 15 মিটার। অতএব বাগানটির ক্ষেত্রফল কি? আমরা জানি আয়তাকার বাগানের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে লিখে দিলাম দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ বলতে এখানে কি, দৈর্ঘ্য এখানে 20 আছে আর 15 আছে, এটা কি দেবো, বর্গ মিটার, ঠিক আছে। এটাকে গুণ করে দিলেই হবে। 15 আর 20 গুণ করলে কত হয়, 15 দুগুণে 30, 30-এর পর একটা শূন্য হবে, 300 বর্গ মিটার। এটা হচ্ছে কি বেরোলো, যে পুরো বাগানের ক্ষেত্রফল, এই রাস্তা সহ একদম গোড়াটার ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার আমরা কি করবো, এই রাস্তা বাদে বাগানটির দৈর্ঘ্য বের করবো, ঠিক আছে। রাস্তা বাদে এখানে লিখে দেবো যে বাগানের ভেতরের চারিদিকে
2 মিটার চওড়া রাস্তা আছে। ঠিক আছে, এটা আমাদেরকে বলা হয়েছে প্রশ্নের মধ্যে। বাগানের ভেতরে চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, অতএব রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত হবে? 20 থেকে আমরা বিয়োগ করে দেবো। কত বিয়োগ করবো দেখো, এখানে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, এদিকে দেখো এটা তো দৈর্ঘ্য, এটা ছিল 20, এবার এদিক থেকেও 2 কমে গেছে, 2 মিটার চওড়া যেহেতু, আবার এদিক থেকেও 2 কমে গেছে, তাহলে কত কমলো? 2 দুগুণে 4 কমলো। ঠিক আছে, তাহলে 2 গুণ 2, এটা কি হবে? মিটার। তাহলে 20 বিয়োগ 2 দুগুণে 4 সমান সমান কত হচ্ছে? 16 মিটার। তাহলে বাগানটির দৈর্ঘ্য যাচ্ছে কত? 16 মিটার। কি করে বুঝলাম? কারণ এখানে দেখো এদিকেও 2 কমছে, এদিকেও 2 কমছে, তাহলে 2 দুগুণে 4 মিটার কমে যাচ্ছে, তাহলে 20 থেকে 4 বাদ দিলে হচ্ছে 16 মিটার হচ্ছে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। এবং এখানে লিখবো এবং রাস্তা বাদে বাগানের প্রস্থ কত হবে? প্রস্থ দেখো এমনি 15 ছিল, তাহলে 15 থেকে আমরা বিয়োগ করবো কত? এদিকেও দেখো 2 কমছে, আবার এদিকেও 2 কমছে, তাহলে 2 দুগুণে 4, 2 গুণ 2 মিটার। তাহলে কত লিখবো? 15 বিয়োগ 2 দুগুণে 4 মানে হচ্ছে 11 মিটার। তাহলে বাগানটির দৈর্ঘ্য রাস্তা বাদে বাগানটির দৈর্ঘ্য 16 মিটার এবং প্রস্থ হচ্ছে 11 মিটার। তাহলে এবার আমরা লিখতে পারবো যে অতএব রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল সমান কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য এখন কত? 16, আর প্রস্থ আছে 11, এখানে লিখবো 16 গুণ 11, এটা কি? বর্গ মিটার। ঠিক আছে, 11 আর 16 গুণ করলে হচ্ছে 176 বর্গ মিটার হয়ে গেল। 176 বর্গ মিটার কি? যে রাস্তা বাদে শুধুমাত্র বাগানের ক্ষেত্রফল, এই যে রাস্তাটা বাদে এই শুধুমাত্র এই মাঝখানে টুর ক্ষেত্রফল কত বেরোলো? 176, এটুকু ক্ষেত্রফল বেরোলো 176, আর গোটাটার বেরোলো হচ্ছে আমাদের বেরিয়েছিল 300। তাহলে যদি আমরা বলি রাস্তার ক্ষেত্রফল কত, তাহলে আমরা এই 300 থেকে যদি আমরা এই 176কে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। ঠিক আছে, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল এত বেরোলো। অতএব শুধু রাস্তার ক্ষেত্রফল সমান 300 বিয়োগ 176 বর্গ মিটার। 300 থেকে যদি 176 বাদ দেয় কত হবে? এখানে হবে 124 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 124 বর্গ মিটার। এখানে উত্তর লিখব বাগানটির রাস্তার ক্ষেত্রফল হবে 124 বর্গ মিটার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এবারে আমরা দেখব যে 2 দাগের 2 নাম্বার অঙ্কটি কি বলছে। এবারে দেখো 2 দাগের 2 নাম্বার অঙ্কটি বলছে x - 1/x = 4 হলে x⁴ প্লাস 1/x⁴ এর মান কত? তো আমরা একটা মান বের করবো, এটা রাশিটাকে আগে লিখবো। রাশিটা হচ্ছে x⁴ প্লাস 1/x⁴। এটাকে আমরা সূত্রে ফেলার ব্যবস্থা করব। তো সূত্রে ফেলানোর জন্য আমরা কি করব? এখানে x² বাইরে একটা স্কোয়ার দেবো, তাহলে 2 দুগুণে 4 হয়ে যাবে, আবার এরকম হয়ে গেল, প্লাস 1/x² বাইরে আবার একটা স্কোয়ার দিলাম, তাহলে আবার 1/x⁴ হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা এটাকে সূত্রে ফেলবো। এটাকে ধরবো a, x² কে ধরবো কি? এই পুরোটাকে ধরবো a², আর এই পুরোটাকে ধরবো b, তাহলে b এর স্কোয়ার। ঠিক আছে, এটাকে পুরোটাকে ধরলাম a, এর মাথায় স্কোয়ার, প্লাস এটাকে পুরোটাকে ধরলাম b, তাহলে b এর স্কোয়ার, তাহলে a² প্লাস b স্কোয়ার। এই যে a² প্লাস b স্কোয়ার, এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা একটা সূত্র লেখা যায়, এটা সূত্র এটা একবার হয়, আবার আমরা এটার সূত্রে আবার এভাবে লিখতে পারি a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এই দুটো সূত্রই লেখা যায় a² প্লাস b স্কোয়ার থেকে। আমরা প্রথম সূত্রটা এখানে কাজে লাগাবো। তো দেখো প্রথম সূত্রটা এখানে কাজে লাগালে কি হবে? প্রথমে a প্লাস b দিতে হবে। a বলতে এখানে x² আর b বলতে 1/x², এবার হোল স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস 2ab, 2 বলতে 2 লিখলাম সূত্রের, a বলতে x² আর b বলতে 1/x²। ঠিক আছে, এবার দেখো এই যে x² কেটে গেল, তাহলে কি থাকছে? এখানে শুধু এটা থাকছে x² প্লাস 1/x², আর এখানে -2 ছিল, এই 2টা থেকে যাবে। এইবার দেখো, এবার আমরা এটাকে সূত্রে ফেলবো। এটাকে ধরে নাও a, x কে ধরো a, আর 1/x কে ধরো b, তাহলে a² প্লাস 1/x²
এক্স স্কোয়ার মানে বি, এটা তাহলে এটা এ স্কোয়ার আর এটা হচ্ছে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলবো। এখানে এ বলতে এক্স আর বি বলতে 1/x, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র ফেললে কি করে কি লিখবো আমরা? এবার দেখো এই সূত্রের এবার এটা ফেলবো, কারণ দ্বিতীয় সূত্রটা ফেলবো, কারণ দেখো এখানে x মাইনাস 1/x এর মান আমাদেরকে দেওয়া আছে। আমরা যদি প্লাসের সূত্রটা লিখি তাহলে কিন্তু আমরা মান বসাতে পারবো না, এর জন্য আমরা এখানকার থেকে দ্বিতীয় সূত্রটা নিব, অর্থাৎ ভিতরে মাইনাস রাখবো আর বাইরে প্লাস রাখবো। তো এটাকে যদি সূত্রে ফেলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, যে এ মাইনাস বি, এ বলতে এক্স, বি বলতে 1/x, এই যে স্কোয়ার দিলাম, প্লাস 2ab, 2 বলতে সূত্রের 2, আর এ বলতে এখানে এক্স আর বি বলতে 1/x। এবার দেখো এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো আর বাইরে একটা স্কোয়ার দিয়ে দেবো, আর এই যে বাইরে -2 ছিল -2টা লিখবো। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানটাতে স্কোয়ারটা আসলো কোত্থেকে? দেখো এই যে ব্র্যাকেটের মাথায়, এই পুরোটার মাথায় একটা স্কোয়ার ছিল না, এই স্কোয়ারটা হচ্ছে এখানে বসলো, ঠিক আছে? এই স্কোয়ারটা তো সূত্রের, এটার তো সূত্র গোটাটাই পড়ে গেছে, এটুকুটার সূত্র হচ্ছে এতটা, আর এই যে স্কোয়ারটা ছিল এই স্কোয়ারটা এখানে বসেছে, ঠিক আছে? আশা করি বুঝে গেছো। এবার দেখো আমাদেরকে মান বসাতে হবে। আমরা এখানে অঙ্কের মধ্যে বলা হয়েছিল x মাইনাস 1/x সমান 4, তাহলে এখানটাতে আমরা বসাবো x মাইনাস 1/x সমান কি 4, তাহলে 4 এর স্কোয়ার প্লাস এই যে x কেটে গেল, তাহলে কত থাকছে 2, ঠিক আছে? তাহলে এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দেবো স্কোয়ার, এই যে -2 বাইরে ছিল, বাইরে 2 লিখলাম। এবার দেখো এখানে কত হচ্ছে 4 4 কত 16, আর এখানে কত আছে 2, আর এখানে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে স্কোয়ার আছে -2, তাহলে এখানে কত হচ্ছে 16 আর 2 যোগ করলে কত হয়? 16 আর 2 যোগ করলে হচ্ছে 18, 18 স্কোয়ার -2, তো 18 স্কোয়ার করলে কত হয়? 18 18 গুণ করলে তোমরা দেখবে 324, 324 থেকে যদি আমরা 2 বিয়োগ করে দেই তাহলে কত হবে? আমরা 2 বিয়োগ করে দেখতে পাবো 322, এটা কিন্তু অ্যান্সার বেরিয়ে গেল, ঠিক আছে? এবারে আমরা দেখব 3 নাম্বার অঙ্কটি কি বলছে। দেখো 3-এর দাগে বলছে একটি রম্বস HOME হোম অঙ্কন করো যার কোণ HOM 60 ডিগ্রি এবং HO 6 সেমি। তো এই রম্বসটি অঙ্কন করার জন্য প্রথমে আমরা কি করব? দেখো আমাদেরকে 6 সেমি বাহু HO আঁকাতে বলা হয়েছে। তো প্রথমে আমরা 6 সেমি এখানে স্কেল নিয়ে 6 সেমি একটা রেখাংশ টেনে নেব। তো 6 সেমি রেখাংশ টানার জন্য কি করব? স্কেলটাকে বসাবো। স্কেলটাকে বসানোর পরে আমরা সূক্ষ্মভাবে এখান থেকে 6 সেমি পর্যন্ত দাগ দেব, এখান থেকে 6 সেমি, আমাদের 6 সেমি পর্যন্ত একটা রেখাংশ টানলাম। আমাদের রেখাংশ টানার পরে কি করব? আমাদের দেখো বলা হয়েছে 60 ডিগ্রি কোণ একটা নিতে হবে। তো 60 ডিগ্রি কোণ আঁকানোর জন্য প্রথমে এখানে একটা দাগ দিব, যে কোনো মাপের রেখাংশ নিলাম। নেওয়ার পর রেখাংশটা নেওয়ার পরে কি করব? যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিয়ে, যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করব, ঠিক আছে? এখান থেকে যে কোনো একটা মাপের একটা বৃত্তচাপ অঙ্কন করছি, ঠিক আছে? এবার এই কম্পাসটাকে না নাড়িয়ে তোমরা কি করবে? কম্পাসটাকে না নাড়িয়ে এখানে বসাবে, এখান থেকে বসিয়ে এখানে কেটে দেবে। এটা হয়ে গেল 60 ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে 60 ডিগ্রি। এবার আমরা কি করব? স্কেলটা এখানে বসাবো, বসিয়ে এর সাথে মিশিয়ে দেব, এটার সাথে মিশিয়ে দেব, মিশিয়ে একটা দাগ টেনে দেব, ঠিক আছে? এই যে তৈরি হলো, এটা হচ্ছে মেপে দেখবে চাঁদার সাহায্যে দেখবে এটা হচ্ছে 60 ডিগ্রি তৈরি হয়েছে। এখানে দেখো মেপে একদম 60 ডিগ্রি কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে? একদম 60 ডিগ্রি তৈরি হয়েছে। এখানটাতে তোমরা লিখে দেবে যে HOM, ঠিক আছে? আর এখানে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 6 সেমি, এখানে লিখে দিব 6 সেমি, নাম ছিল HO, এটা হচ্ছে 6 সেমি। এবার আমাদেরকে কি করতে হবে? রম্বস অঙ্কন করতে হবে। রম্বস অঙ্কন করার জন্য প্রথমে আমরা নিচে যাব, নিচে গিয়ে কি করব? একটা স্কেল দিয়ে একটা রেখাংশ টেনে নেব নিজের ইচ্ছে মতো, কতটা টানা সেটা দরকার নেই, নিজের ইচ্ছে মতো একটু বড় করেই একটা রেখাংশ টানবো, কোনো মাপ না নিয়ে টানবো। টানার পরে এবার আমরা কি করব? এবার আমাদেরকে মাথায় রাখতে হবে রম্বস অঙ্কন করার জন্য এখানটাতে আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করব, ঠিক আছে? তো 60 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য প্রথমে আমরা কি করব? এইখানে এই যে উপরে যে বৃত্তচাপটা নিয়েছিলাম ঠিক সেম মাপের, এখানে যে সেম মাপের একই মাপ নিয়ে আমরা এখানে কি করব? এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব, ঠিক আছে? এখানটাতে একটা বৃত্তচাপ অঙ্কন করব, এখানে বসিয়ে এবার দেখো এই যে বৃত্তচাপ অঙ্কন করছি, বৃত্তচাপ অঙ্কন করলাম। তারপর আমরা কি করব? এটা এখানে বসিয়ে এখানটাতে কেটে দেব, ঠিক আছে? এখানেও দেখো একটা 60 ডিগ্রি কোণ কিন্তু উৎপন্ন হয়ে গেল, ঠিক আছে?
এখানেও কিন্তু 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে গেল। এবার রুল দিয়ে আমরা এটাকে মিলিয়ে দেব, সূক্ষ্মভাবে মেলানোর চেষ্টা করবে। হয়ে গেল, 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে গেল। এবার দেখো এটাকে আমরা নাম দিতে পারবো, আমাদের যেহেতু বলা হয়েছিল প্রশ্নে বলা হয়েছিল, দেখো যে এখানে বলা হয়েছিল HOM, এটা 60 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এটা কি HOM দিতে হবে। আমরা এখানে তাহলে নাম দিতে পারবো ও। ঠিক আছে, আর উপরে থাকবে HOM। আমাদের এখানে কোণ বেরিয়ে গেল 60 ডিগ্রি, ও কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এখানে লিখে দিলাম 60 ডিগ্রি। এবার দেখো কি বলা হয়েছিল, 6 ডিগ্রি 6 সেমি বাহু হবে। ঠিক আছে, ওটা কত হবে, 6 সেমি হবে, ওটা 6 সেমি হবে। তাহলে এখানে ও দিলাম, আর উপরে থাকবে এটাকে দেওয়ার জন্য আমরা কি করব, 6 সেমি এখান থেকে কাটবো। তো 6 সেমির আগে মাপটা নিয়ে নিতে হবে আমাদের কাটার জন্য। আমরা সেই রুল কম্পাসটা এখানে বসাবো, বসিয়ে 6 সেমি মাপে ওখানটাতে কাটবো। এখান থেকে মাপ নিয়ে যাব, সূক্ষ্মভাবে মাপটা নিবে। আর একটু বড় করতে হবে, আর একটু বড়, বাস 6 সেমি মাপ নেওয়া হলো। এবার 6 সেমি মাপটা কাটার পরে, মাপটা নেওয়ার পরে আমরা এখান থেকে এখানে বসিয়ে 6 সেমি এখানে কেটে দিলাম। আর একটা কথা মাথায় রাখবে যে রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে 4টা বাহুর দৈর্ঘ্য 6 সেমি করে হবে। তা আমরা এখান থেকেও বসিয়ে আবার এদিকেও ভালো করে ধরে এদিকেও আমরা কিন্তু একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। তারপরে আবার কি করব, প্রত্যেকটা বাহুই যেহেতু 6 সেমি, তাই আমরা এখানেও থেকেও বসাবো, এখান থেকে বসিয়েও এদিকেও একটা আমরা এই রেখার উপরে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। তারপর আবার কি করব, আবার আমরা এখানটাতে বসাবো, এখানটাতে বসিয়ে আমরা আবার এখানটাতে একটা বৃত্তচাপ অঙ্কন করে দিলাম। ঠিক আছে, এবার আমাদের কাজ হবে কি, এগুলোকে জুড়ে দেওয়া। জুড়ে দিলেই কিন্তু একটা রম্বস তৈরি হয়ে যাবে। জুড়ে দিচ্ছি, এর সাথে জুড়ে দিলাম। তারপরে এখানেও আমরা জুড়ে দেব। ঠিক আছে, আশা করি বুঝে গেছো। এটা হচ্ছে একটা রম্বস তৈরি হলো। রম্বসের নাম কি, এটা হবে HOME, হোম। এটা রম্বস তৈরি হলো, যার হচ্ছে হচ্ছে 6 সেমি, আর HOM এটা হচ্ছে 60 ডিগ্রি। আর প্রত্যেকটা বাহুই কিন্তু 6 সেমি করে হবে, যেহেতু তোমার হচ্ছে এটা একটা রম্বস অঙ্কন করেছি। রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু 6 সেমি করে হয়। এটা মেপে দেখলে 6 সেমি করেই দেখতে হবে, প্রত্যেকটাই 6 সেমি করেই হবে। ঠিক আছে, এটা মেপে দেখার দরকার নেই, দেখবে প্রত্যেকটা 6 সেমি করে হয়েছে। এবার আমরা নিচে কি লিখবো, নিচে এখানে রুল দিয়ে লিখে দেবো বা কলম দিয়ে লিখে দেবো। আমি এখানে কলম দিয়ে লিখে দিচ্ছি যে HOME, হোম, একটি রম্বস অঙ্কন করা হলো। একটি রম্বস অঙ্কন করা হলো যার কি কোণটা লিখবো 60 ডিগ্রি। কোণ হচ্ছে HOM সমান সমান 60 ডিগ্রি, এবং প্রত্যেকটা বাহু 6 সেমি করে। তো প্রত্যেকটা বাহু কি, HO সমান সমান OM সমান সমান EM সমান সমান HE সমান সমান কি দেবো, 6 সেমি। বাস, আমাদের কিন্তু রম্বসটা অঙ্কন কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবারে আমরা দেখব 3-এর দাগে একটা অথবা প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটা সমাধান করব আমরা। ঠিক আছে, এবারে দেখো 3-এর দাগের অথবায় বলা হয়েছে অষ্টম শ্রেণীর ছাত্ররা অবসর সময়ে কি কি বিষয় পছন্দ করে তার একটি তালিকা দেওয়া হলো। এই তালিকা থেকে কেন্দ্রীয় কোণ নির্ণয় করো এবং পাইচিত্র অঙ্কন করো। তালিকায় দেওয়া হয়েছে পছন্দের বিষয় ছাত্র সংখ্যা, গানে 20 জন, কবিতায় 25 জন, নাচে 27, নাটকে 28 এবং ছবি আঁকায় 20 জন। আমাদের কি করতে হবে, এখান থেকে কেন্দ্রীয় কোণ নির্ণয় করতে হবে এবং সেই মোতাবেক একটা আমাদের পাইচিত্র অঙ্কন করতে হবে। তো পাইচিত্র অঙ্কন করার জন্য আর কেন্দ্রীয় কোণ নির্ণয় করার জন্য প্রথমে আমাদের মোট ছাত্র সংখ্যাটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে মোট ছাত্র সংখ্যা নির্ণয় করার জন্য আমরা কি করবো, এলে যোগ করে দেবো। ঠিক আছে, এখানে লিখবো সমান সমান দিয়ে মোট ছাত্র সংখ্যা কত, এই যে 20 যোগ 25 যোগ 27 যোগ 28 যোগ আবার হচ্ছে 20। ঠিক আছে, এটা যোগ করে দেবো। দেখো 8 সাথে 15, 15 পাঁচে 20, 20 শূন্য হাতে 2, 2 দুয়ে 4, 4 দুয়ে 6, 6 দুয়ে 8, 8 দুয়ে 10, 10 দুয়ে 12। আমরা দেখতে পাচ্ছি মোট ছাত্র হচ্ছে 120 জন। ঠিক আছে, এবার আমরা এখানে একটা চার্ট তৈরি করবো। চার্টে কি থাকবে, এখানে লেখা থাকবে হচ্ছে পছন্দের বিষয়।
এখানে লিখবো, তোমরা এরকম চার্ট তৈরি করে নিবে, পছন্দের বিষয়, ঠিক আছে, পছন্দের বিষয় এখানে থাকছে। তারপরে এখানটাতে কি লিখবো, এখানটাতে লিখবো হচ্ছে ছাত্র সংখ্যা, ঠিক আছে, ছাত্র সংখ্যা। পছন্দের বিষয়ের পরে চার্ট তৈরি হবে ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যার পরে আমরা লিখবো হচ্ছে ভগ্নাংশ, ঠিক আছে, কি লিখবো, ভগ্নাংশ। ভগ্নাংশের পরে আমরা লিখবো কি, কেন্দ্রীয় কোণ, কি লিখবো, কেন্দ্রীয় কোণ। এবার দেখো পছন্দের বিষয় কি আছে, পছন্দের বিষয় প্রথমে আছে হচ্ছে গান, তো গান এখানে লিখবো, এখানে একটা দাগ দিয়ে দিবে, তাহলে বুঝতে সুবিধা হবে, ভগ্নাংশ কেন্দ্রীয় কোণ। তো গান এখানে লিখবো, গানের জন্য কতজন ছাত্রছাত্রী থাকে, গান করতে ভালোবাসে 20 জন, তাহলে এখানে 20 লিখলাম। এবার ভগ্নাংশ তৈরি করতে হবে, ঠিক আছে, ভগ্নাংশ তৈরি করার জন্য আমরা কি করব, দেখো মোট ছাত্র 120, তার মধ্যে 20 জন গান ভালোবাসে, তাহলে পরীক্ষায় যেভাবে নাম্বার দেয় সেভাবে দিব 120-তে হচ্ছে 20, ঠিক আছে, তাহলে ভগ্নাংশ তৈরি হয়ে গেল। 20 জন কতজনের মধ্যে, 120 জনের মধ্যে, তাই 120 নিচে লিখলাম আর উপরে 20 লিখলাম। এবার আমাদেরকে কেন্দ্রীয় কোণ তৈরি করতে হবে। তো কেন্দ্রীয় কোণ কিভাবে তৈরি করতে হয়, যেটা ভগ্নাংশ থাকবে, এই যে 20/120, এর সাথে আমাদের গুণ করে দিতে হবে 360 দিয়ে, 360 ডিগ্রি দিয়ে। কেন বলতো, কারণ একটা বৃত্তের কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি, তাই আমরা 360 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো দেখো কাটাকাটি করলে কি হচ্ছে, এই 0 আর এই 0 কেটে গেল, ঠিক আছে। এবার 12 অক্ষে 12, 3 12 কত, 36, 3 দিয়ে যদি আমরা 20-কে গুণ করি, তাহলে 3 20 কত, 60, তাহলে এখানে লিখে দিব 60 ডিগ্রি, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। 60 ডিগ্রি হয়ে গেল গানের জন্য কেন্দ্রীয় কোণ। এরপরে দেখো কবিতা আছে, এখানে বিষয় লিখবো কবিতা, এখানে কবিতা বিষয় লিখলাম, লেখার পর ছাত্র সংখ্যা কত আছে, 25, ভগ্নাংশ তৈরি করলে কত হবে, 25/120, মানে 120 জনের মধ্যে 25 জন। এবার আমরা কেন্দ্রীয় কোণ তৈরি করব, 25/120, হ্যাঁ, গুণ এটার সাথে কত করবো, 360 ডিগ্রি। এই 0 কেটে গেল, 12 অক্ষে 12, 3 12 হচ্ছে 36, 25 সাথে 3 গুণ করলে কত হবে, 75, তাহলে 75 ডিগ্রি হবে কবিতার জন্য। এবার আমরা দেখবো হচ্ছে নাচ আছে, কবিতার পরে নাচ, এখানে লিখবো হচ্ছে নাচ, নাচে আছে কতজন, 27 জন, তাহলে ভগ্নাংশ কত হবে, 27/120, ঠিক আছে, 120 জনের মধ্যে 27 জন। এবার কেন্দ্রীয় কোণ কত হবে, 27/120 গুণ হচ্ছে 360, এই 0 কেটে গেল, 12 অক্ষে 12, 3 12 হচ্ছে 36। এবার 27 দিয়ে 3-কে গুণ করলে কত হবে, 3 7 21, 1 হাতে 2, 3 2 6, 6 2 হচ্ছে 8, তাহলে 81 ডিগ্রি, ঠিক আছে, 81 ডিগ্রি হয়ে গেল হচ্ছে নাচের জন্য। এবার দেখো নাটক আছে, তো আমরা এখানে লিখবো নাটক, হ্যাঁ, একই রকম ভাবে নাটক লিখবো, নাটকে হচ্ছে 28 জন ছাত্রছাত্রী পছন্দ করে, তো ভগ্নাংশ তৈরি করলে কত হবে, 28/120, আর যদি আমরা কেন্দ্রীয় কোণ তৈরি করি, তাহলে 28/120 গুণ হচ্ছে 360 ডিগ্রি, এই 0 কাটলো, 12 অক্ষে 12, 3 12 36, 28 সাথে 3 গুণ করলে কত হবে, 3 8 24, 4 হাতে 2, 3 2 6, 6 2 8, 84 ডিগ্রি হয়ে গেল নাটকের জন্য। এবার আছে ছবি আঁকা, ছবি আঁকার জন্য দেখো এখানে লিখবো ছবি আঁকা, ছবি আঁকাতে পছন্দ করে হচ্ছে, দেখে নাও, ছবি আঁকাতে পছন্দ করে হলো 20 জন, এই যে 20 জন ছবি আঁকাতে পছন্দ করে, তাহলে এখানে আমরা লিখবো ছাত্র সংখ্যা হচ্ছে ছবি আঁকায় 20 জন, ঠিক আছে, তাহলে ভগ্নাংশ তৈরি করলে কি হবে, 20/120, ঠিক আছে। তারপরে আমরা কি করবো, এখানে দেখো এই যে 20/120 গুণ হচ্ছে 360 ডিগ্রি, তাহলে এই 0 কাটলো, 12 কে 12, 3 12 36, 3 20 হচ্ছে 60 ডিগ্রি, তাহলে আমরা প্রত্যেকটার কেন্দ্রীয় কোণ পেয়ে গেলাম। এবার আমাদেরকে কি করতে হবে, পাই চিত্র অঙ্কন করতে হবে এই মোতাবেক। তো পাই চিত্র অঙ্কন করার জন্য প্রথমে আমরা নিচে যাবো, নিচে গিয়ে কি করবো, এখানে আমরা যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে, যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করব, ঠিক আছে, যে কোনো মাপের, বেশি বড় করার দরকার নেই, মোটামুটি একটা বৃত্ত আমি এখানে অঙ্কন করছি। তো এখান থেকে বসালাম, এবার একটা বৃত্ত অঙ্কন করব, একটু নিচের দিকে নিয়ে নিচ্ছি, হ্যাঁ একটু ছোট করে দিই, একটা বৃত্ত অঙ্কন করবো এবার আমি এখানটাতে। তো এখানে বসিয়ে আমি একটা বৃত্ত অঙ্কন করে নিচ্ছি। একটা বৃত্ত অঙ্কন করে নিলাম, অনেকটাই বড় হয়ে গেল, ভাবলাম একটু ছোট করে আঁকাবো, যাই হোক অনেকটা বড় হয়ে গেছে। এবার দেখো একটা বৃত্ত অঙ্কন করার পরে আমাদের কাজ কি হবে, বৃত্ত অঙ্কন করার পরে আমাদের কাজ হবে, বৃত্ত অঙ্কন হলো এটা যে আমাদের বৃত্তের কেন্দ্র। এবার এই বৃত্তের কেন্দ্র থেকে আমরা কি করব, প্রথমে বৃত্তের পরিধিতে একটা ব্যাস আঁকাবো, একটা বৃত্তের ব্যাসার্ধ আঁকাবো, এখান থেকে এটা ব্যাসার্ধ আঁকালাম, ঠিক আছে। ব্যাসার্ধ আঁকানোর পরে আমরা কি নিব, চাঁদা নিব। চাঁদা নিয়ে কি করব, চাঁদা নিয়ে আমরা এখানটাতে একটা কোণ অঙ্কন করব। দেখো সবার প্রথমে আমাদের ছিল 60 ডিগ্রি, আমরা এখানে একটা কি করব, চাঁদাটা এখানে বসিয়ে আমাদের 60 ডিগ্রি কোণ এবার অঙ্কন করতে হবে। এখানটাতে বসানোর পর এবার আমাদের কি করতে হবে, 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। এই যে এই বিন্দুর সাথে এই আমাদের এই চাঁদার এই রেখাংশটা কিন্তু মিলিয়ে দেবো। মিলিয়ে দেওয়ার পর এখানে 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে গেলে আমাদের দেখতে হচ্ছে 60 কোথায় আছে, এই যে এখানটাতে 60 আছে, এখানটাতে আমরা একটা বিন্দু দিয়ে দিলাম, এত সূক্ষ্মভাবে করবে তাহলে মাপটা সূক্ষ্ম আসবে। এবার আমরা কি করব, এর সাথে এই বিন্দুটার সাথে আমরা এই বৃত্তের কেন্দ্রটাকে মিলিয়ে দেবো, ঠিক আছে। এখানে তাহলে কিন্তু 60 ডিগ্রি কোণ উৎপন্ন হলো, তাহলে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হলো, এখানে আমরা 60 ডিগ্রি লিখে দিলাম, ঠিক আছে। এরপর দেখো আমাদের কত ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, এরপর আমাদেরকে 75 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, তাহলে আমরা এখানে 75 ডিগ্রি কোণ অঙ্কন করবো। তো 75 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য কি করব, চাঁদাটাকে আবার এখানটাতে বসাবো, এখানটাতে বসিয়ে এবার আমাদেরকে 75 ডিগ্রি কোণ কিন্তু অঙ্কন করতে হবে। চাঁদাটার সাথে এই রেখাটা যাতে একদম সূক্ষ্মভাবে মিলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার 75 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য দেখবো কোথায় আছে 75 ডিগ্রি, এখানে দেখো 70, আর এই যে 70 থেকে 80 মাঝখানে যে 75, এখানটাতে আমরা একটা দশমিকের মতো দিয়ে নেবো, চিহ্ন করে দেবো। এবার এই চিহ্ন হয়ে গেলে আমরা কি করব,
আমরা এর সাথে এবার এটাকে জুড়ে দেবো, ঠিক আছে? বৃত্তের কেন্দ্রের সাথে এটাকে আমরা জুড়ে দেবো, তাহলে কিন্তু এখানে 75 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে যাবে। এই যে 75 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেল, ঠিক আছে? এখানে আমরা মান লিখে দিলাম 75 ডিগ্রি, ঠিক আছে? এরপরে দেখো আমাদের কত ডিগ্রি কোণ আছে, এরপরে আমাদের আছে হচ্ছে 81 ডিগ্রি কোণ, ঠিক আছে? আবার আমরা এবার এখানটাতে আবার বসাবো, এটাকে বসিয়ে আমরা কি আঁকাবো, এখানটাতে বসিয়ে এবার 81 ডিগ্রি কোণ অঙ্কন করব, ঠিক আছে? 81 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য দেখো কিভাবে আঁকাচ্ছি। 81 ডিগ্রিটা এখানে কোথায় আছে, 80, দেখো 80 কোথায় আছে, 80 এখানটাতে আছে। তাহলে 80 থেকে এক ঘর পরে, মানে এই যে 180 ছিল এখানটাতে দিতে হবে, এখানে হচ্ছে 81, ঠিক আছে? এই বিন্দুর সাথে তাহলে আমরা যোগ করে দিলেই 81 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে এই বিন্দুটার সাথে আমরা এখানে কেন্দ্রের সাথে বৃত্তের কেন্দ্রটির সাথে আমরা যোগ করে দেবো। এই যে বৃত্তের কেন্দ্রের সাথে এটাকে যোগ করে দিলাম, তাহলে এটা কত ডিগ্রি হয়ে গেল, এটা হয়ে গেল হচ্ছে 81 ডিগ্রি, ঠিক আছে? 81 ডিগ্রি এখানে লিখে দেবো। এরপর দেখো আমাদের কত আছে, 81 ডিগ্রির পরে আমাদের আঁকাতে হবে 84 ডিগ্রি। তো এবারে 84 ডিগ্রি আমরা এখানে বসিয়ে অঙ্কন করব, ঠিক আছে? তো আবার এখানটাতে বসালাম, এখানটাতে বসানোর পর এবার আমাদের কত আঁকাতে হবে, 84 ডিগ্রি অঙ্কন করতে হবে। ভালো করে বুঝে নাও তোমরা, 84 ডিগ্রি অঙ্কন করতে হবে। তো এখানে দেখো 80 কোথায় আছে, এই যে 80 আর এই যে 85, ঠিক আছে? এই 85 থেকে এক ঘর আগে, তার মানে এই যে এখানটাতে একটা বিন্দু দিলাম। এই বিন্দুটা দেওয়ার পরে আমরা কি করবো, এবার জয়েন করে দেবো, তাহলে কিন্তু এটা 85 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে যাবে। এর সাথে আমরা এটার সাথে জয়েন করে দিচ্ছি, এই তো দাগ টেনে দিলাম কেন্দ্র থেকে। তাহলে এখানে কি হয়ে গেল, এটা হলো 85 ডিগ্রি, ঠিক আছে? এখানে আমরা লিখে দিব 85 ডিগ্রি, 85 ডিগ্রি। আর তারপরে শেষেরটা কত ছিল দেখো, শেষেরটা ছিল 60 ডিগ্রি, ঠিক আছে? তার মানে এটা আমাদের অঙ্কন করার প্রয়োজন নেই, এটা একা একাই 60 ডিগ্রি তৈরি হয়ে যাবে। যদি 60 ডিগ্রি কোণ অঙ্কন না হয়ে থাকে তাহলে ভাববে তোমার পাই চিত্রটা ভুল আছে, কোথাও কোথাও মাপ নিতে ভুল হয়েছে। দেখো এটা একদম 60 ডিগ্রি আছে, একদম মাপে 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 একদম 60 ডিগ্রি কিন্তু হয়ে আছে। তার মানে আমাদের এই পাই চিত্রের অঙ্কনটা কিন্তু সঠিক হয়েছে, ঠিক আছে? এখানে আমরা লিখে দেবো 60 ডিগ্রি, ঠিক আছে? এখানে লিখে দিলাম 60 ডিগ্রি। এবার তোমরা বাইরে দিয়ে নামগুলো লিখে দিতে পারো। এখানে দেখো এটা কি ছিল 60 ডিগ্রি, এটা ছিল ছবি আঁকা। এখানে তোমরা রুল দিয়ে লিখবে, আমি এখানে কলম দিয়ে লিখে দিচ্ছি ছবি আঁকা, এটা হচ্ছিল ছবি আঁকা, হ্যাঁ। আর এই 60 ডিগ্রিটা ছিল হচ্ছে গান, আর এটা ছিল হচ্ছে তোমার 75 ডিগ্রিটা ছিল হচ্ছে কবিতা, এখানে লিখে দিব কবিতা, কবিতা। আর 81 ডিগ্রিটা ছিল হচ্ছে তোমার নাচ, এখানটাতে লিখবো নাচ। আর নাটকে ছিল হলো 84 ডিগ্রি, নাটকে ছিল হচ্ছে তোমার 84 ডিগ্রি, এখানে নাটক লিখে দেবো। এখানে ভুল করে 85 লেখা হয়েছে, এটা কিন্তু আমরা 84 ডিগ্রি অঙ্কন করেছিলাম, লেখার সময় 85 লেখা হয়ে গেছে, এটা 84 ডিগ্রি হবে। 84 ডিগ্রিটা কি ছিল, নাটক ছিল, এখানটাতে আমরা লিখবো যে নাটক, নাটক লিখে দিলাম, ঠিক আছে? এবার আমরা নিচ দিয়ে লিখে দেবো যে উপরের তথ্য থেকে পাইচিত্র অঙ্কন করে পেলাম, ঠিক আছে? উপরের তথ্য থেকে পাইচিত্র অঙ্কন করা হলো, এখানে লিখে দেবো উপরের তথ্য থেকে পাইচিত্র অঙ্কন করা হলো। উপরের তথ্য থেকে একটি পাইচিত্র অঙ্কন করা হলো, একটি পাইচিত্র অঙ্কন করা হলো। এই অঙ্কটা হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা দেখব 4-এর দাগের অঙ্কগুলো কি বলছে। এবারে দেখো 4-এর দাগে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো। 4-এর দাগের 1 নাম্বার, এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য প্রথমে আমরা এখান থেকে কি করব, এ কে কিন্তু কমন ধরে নেব। দেখো এটাকে এখান থেকে আমরা কমন ধরছি, তো কমন ধরে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে ভিতরে কত থাকবে 64 এক্স স্কোয়ার মাইনাস 49, এখানে এক্স মাইনাস 2y স্কোয়ার, আর বাইরে সেকেন্ড ব্র্যাকেট। এটা কিন্তু সবার জন্য থাকলো। এটাকে কেন কমন ধরলাম, যাতে সূত্রে আমরা প্রয়োগ করতে পারি এইটাকে, এর জন্য কিন্তু আমরা এটাকে কমন ধরে নিলাম, ঠিক আছে? এবার দেখো কি করছি, এবার আমরা কি করব, এখানে যে 64 আছে এটাকে এ বানাবো। তো এখানে আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে নেব, দেখবে থার্ড ব্র্যাকেটের প্রয়োজন হবে, এর জন্য থার্ড ব্র্যাকেট দিয়ে নিলাম। থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে কি করব, এখানটাতে আমরা হচ্ছে 8 এক্স স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে কিন্তু আবার 64 এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটাকে কি বানিয়ে দিলাম, এ স্কোয়ার হয়ে গেল। এবার মাইনাস বি স্কোয়ার তৈরি করবো, এটাকে বি বানাবো, বি স্কোয়ার তৈরি করবো। তো 7 7 49, তাহলে এখানে যদি আমি 7 লিখি, আর এখানে এক্স মাইনাস 2y, এর মাথায় দেখো স্কোয়ার ছিলই, তাই না? তাহলে এটা আমরা পুরোটার মাথায় কিন্তু একটা স্কোয়ার দিয়ে দিলাম, আর এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে কি তৈরি হলো, ভালো করে খেয়াল করে দেখো, এটা এ স্কোয়ার তৈরি হয়ে গেল, আর এই গোটাটা হচ্ছে বি, এটা বি স্কোয়ার তৈরি হয়ে গেল। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা কিন্তু প্রয়োগ করতে পারবো, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তৈরি হলো। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্রটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের সূত্র। তো এই মোতাবেক আমরা এই অঙ্কটাকে করব। দেখো সূত্রটা প্রয়োগ করলে কি হচ্ছে, আমাদের এই এটা কিন্তু বাইরে থেকেই যাবে, শুধুমাত্র আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা লিখবো। এখানে এ বলতে 8x, আর বি বলতে এখানে এই পুরোটা লিখবো 7 ইন্টু এক্স মাইনাস 2y। এটা হচ্ছে তোমার এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবে,
ঠিক আছে, তাহলে এটা এ হলো এ প্লাস এই যে বি দিলাম, এটা কোনোটাই বি, আবার দিব এ মাইনাস বি। ঠিক আছে, এ মাইনাস বি বলতে কি 8x মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 2y। ঠিক আছে, আবার এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে কি হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেবে। ঠিক আছে, কেন থার্ড ব্র্যাকেট দিলাম দেখো, এই এটা শুধুমাত্র এটুকুর যে তা না, কিন্তু এই পুরোটার এই গোড়াটার সাথেই কিন্তু এ আছে, এর জন্য এখান থেকে থার্ড ব্র্যাকেট দিয়ে এখান থেকে আমরা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এবার আমরা কি করব দেখো, এখানে এ থাকবে, এবার আমরা ব্র্যাকেটগুলো রেখে দেবো, এখানে সেকেন্ড ব্র্যাকেট, এবার এই যে ব্র্যাকেটটা আছে না, এই ব্র্যাকেটটা উঠিয়ে দেবো। তো এখানে ব্র্যাকেটটা ওঠানোর জন্য কি করব, 8x লিখলাম প্লাস 7 এর সাথে x গুণ হলে 7x মাইনাস 7 দুগুণে 14y। ঠিক আছে, এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, আর দরকার নাই এটা, সরি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবে, এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিবে, এই থার্ড ব্র্যাকেটটা পরে আমরা কাজে লাগাবো। এবার দেখো এখানেও আমরা তাই করব, এখানে 8x মাইনাস 7 এর সাথে x গুণ হলে 7x মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 7 দুগুণে 14y, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, আর বাইরে থার্ড ব্র্যাকেটটা কিন্তু দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো কি করব, এবার আমরা যোগ বিয়োগটা করব, এখানে 8x আছে 7x আছে, যোগ হবে, তো যোগটা করে দেবো, এখানে থার্ড ব্র্যাকেট থাকবে, 8 আর 7 যোগ করলে হচ্ছে 8 সাথে 15x, আর বিয়োগ হচ্ছে 14y, এটা এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম। তারপরে এখানে দেখো এটা কি হচ্ছে 8x থেকে যদি 7x চলে যায় তাহলে শুধুমাত্র x থাকে, তো এখানে x লিখবো, আর প্লাস হচ্ছে 14y, এখানে 14y লিখে দিব, আর এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম, আর বাইরে থার্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের উত্তরটা বেরিয়ে গেল। আমরা একটু ব্র্যাকেটটাকে ঠিকঠাক লিখে নিই, দেখো এখানে a ইন্টু এখানে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটটা দিয়ে রাখো, আর এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখলাম 15x বিয়োগ 14y। ঠিক আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট ইন্টু এক্স প্লাস 14y, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের অঙ্কের উত্তরটা বেরিয়ে গেল। ঠিক আছে, তোমরা এই ব্র্যাকেটটাকে উঠিয়ে শুধুমাত্র এ গুণ দিয়ে রেখে দিতে পারো, আর আমি এভাবে করে রাখলাম, এটা হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। এবারে আমরা দেখবো যে 4 দাগের 2 নম্বরে আরো একটা উৎপাদক বিশ্লেষণ আছে, সেই অঙ্কটি কিভাবে করা যায়। এবার দেখো 4 দাগে 2 নাম্বার এই উৎপাদক বিশ্লেষণটা আমাদের করতে হবে। তো উৎপাদক বিশ্লেষণটা করার জন্য আমরা কি করব, এক্স কিউব 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার, এই যে 2y কিউব আছে এটাকে ভেঙে দেবো, একটা y কিউব প্লাস y কিউব, y কিউব প্লাস y কিউব মানে 2y কিউব। ঠিক আছে, তো দেখো এইটুকুটা একটা সূত্রে পড়ে যাচ্ছে, এইটুকুটা আর পেছনের y কিউবটা বাদ দিয়ে কি সূত্রে পড়ছে এটা দেখাচ্ছি তোমাদের। যদি আমাদের খেয়াল করে দেখো যে a প্লাস বি হোল কিউব এর একটা সূত্র আছে যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এই সূত্রটা তোমরা সকলেই জানো। তো দেখো এইটুকুটা এই সূত্রে কিন্তু পড়ে গেছে, এটা হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, এইটুকুটা সূত্রে পড়ে গেছে, কোন সূত্র, a প্লাস বি কিউবের। তাহলে আমরা এখান থেকে লিখবো a প্লাস বি কিউব, a প্লাস বি বলতে এক্স প্লাস ওয়াই কিউব প্লাস এই যে ওয়াই কিউব ছিল এটা লিখলাম। এবার দেখো আমাদের উৎপাদকের বিশ্লেষণের একটা সূত্র আছে, উৎপাদকের বিশ্লেষণের সূত্রটা কি, যে এ কিউব প্লাস বি কিউব, এটা যদি উৎপাদক আমরা করি, উৎপাদকের বিশ্লেষণের সূত্র লিখি, তাহলে আমরা লিখতে পারবো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে তোমার হলো উৎপাদকের বিশ্লেষণের কিন্তু সূত্র। ঠিক আছে, তাহলে এটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণের যদি সূত্র ফেলি, তাহলে প্রথমে এ প্লাস বি বলতে এ এক্স প্লাস ওয়াই, এটাকে এ লিখলাম, বি বলতে এবার ওয়াই লিখলাম। এবার আমাদের কি করতে হবে, ব্র্যাকেট দিয়ে এ স্কোয়ার বলতে এতটা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম এক্স প্লাস ওয়াই, এটাকে স্কোয়ার দিলাম। তারপরে কি বলছে মাইনাস এ বি বলতে এই যে এ এক্স প্লাস ওয়াই, এটা হলো এ, আর বি বলতে গুণ ওয়াই প্লাস বি স্কোয়ার বলতে ওয়াই এর স্কোয়ার দিলাম। ঠিক আছে, আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এখানে এ ওয়াই যোগ হলে কি হয় 2y, তাহলে এখানে লিখে দেবো এক্স প্লাস 2y লেখা থাকলো। ঠিক আছে, এবার দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে কিন্তু তোমার হচ্ছে সূত্রে ফেলতে পারি, তো সূত্রে ফেলে দেবো। এটাকে যদি সূত্রে ফেলি, আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে এক্স কে ধরো, এটাকে বি ধরো। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি সূত্রে ফেলি তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে কিন্তু সূত্রে ফেললাম। সূত্রে ফেলার পরে এটা আছে এই যে মাইনাস দিয়ে এবার এটার সাথে এটা গুণ হয়ে যাবে, এক্স আর ওয়াই গুণ করলে কি হয় এক্স ওয়াই, আর এই যে মাইনাস প্লাসে মাইনাস, আবার ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, আর এখানে প্লাস এই যে ওয়াই স্কোয়ার ছিলই, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার আমরা কি যোগ বিয়োগ করবো পরের লাইনে, দেখো এই ওয়াই স্কোয়ার আর ইউ স্কোয়ার মাইনাস ছিল, প্লাস মাইনাসে কেটে গেল। ঠিক আছে, এবার দেখো কি থাকছে, এখানে থাকছে এক্স প্লাস 2y, এখানে দেখো এই যে এক্স একটাই আছে, তাহলে এক্স স্কোয়ার লিখে রাখলাম। এই যে 2xy থেকে যদি একটা xy বাদ যায় তাহলে শুধু থাকবে xy, আর এই যে ওয়াই স্কোয়ার ছিল এই ওয়াই স্কোয়ারটা কিন্তু আমরা লিখে দিলাম, তাহলে কিন্তু এই অঙ্কটার উত্তর কিন্তু হয়ে গেল। এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করে আমরা এটা পেলাম।
এটার অ্যান্সার হবে এটা। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল তোমাদের আজকের অঙ্কের ক্লাস। এরপরে তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ক্লাসে। আর তোমরা কিন্তু এই ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।